জেন্ট্রিক নিউজে আপনাকে স্বাগত। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনাও তত বাড়ছে। জনগণের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে আসছে বাংলাদেশের আগামী রাষ্ট্র ক্ষমতায়? জেন্ট্রিক পলিটিক্যাল অ্যানালাইসিস টিম খুঁজে বের করেছে বিএনপির 5টি প্রধান শক্তি, যা আগামী নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় কি করতে পারে। নাম্বার 5, বিএনপি জিতবে এই গণমানসিকতা। যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো এককভাবে 18টির বেশি আসনে জয়লাভ করতে পারেনি, তাই বৃহৎ একটি জনগোষ্ঠীর মধ্যে একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় যাবে। এই ধারণার গুরুত্ব অনেক বেশি, কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো জয়ের পক্ষে থাকতে চাওয়া। কেউ পরাজিত হতে চায় না, বরং শক্তিশালীর পক্ষে থাকতে চায়। আমাদের সমাজে অনেক সময় মানুষ ভাবে, আমি যাকে ভোট দেব সে তো জিতবে না, তাহলে ভোট দিয়ে লাভ কি? এই দৃষ্টিকোণ থেকে পেশাজীবী, শ্রমজীবী এবং বিভিন্ন ছোট ছোট সংগঠন বিএনপির আশায় থাকবে, যেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে তারা রাজনৈতিক সুবিধা নিতে পারে। এই সমস্ত কারণে ভোটের মাঠ অনেকটা বিএনপির দিকে ঘুরে যাবে। এই জিতে যাওয়ার ধারণার কারণে প্রশাসনিকভাবেও বিএনপিকে আপার হ্যান্ড দেওয়া হবে। কিছুদিন আগে লন্ডনে ইন্টারিম সরকারের সাথে বিএনপির যৌথ বিবৃতির মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য থেকেও এই ধারণার প্রতিফলন দেখা যায়। তারাও মনে করছেন বিএনপির অবস্থান অনেক শক্ত। যেমন শামসুজ্জামান দুদু কিছুদিন আগে বলেছেন, যদি জামায়াত এককভাবে নির্বাচনে যায়, জামায়াত 2টি আসনও পাবে না। বিএনপির আরেক নেতা ফজলুর রহমানও বলেছেন, জামায়াত 2.5% ভোটও পাবে না। অনেকে আবার পূর্বের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসেব তুলে ধরে বলেছেন, জামায়াতের ভোট সর্বোচ্চ 8%, যা বিএনপির বিশাল ভোট ব্যাংকের সামনে তেমন উল্লেখযোগ্য কিছুই না। তবে অনেকেই মনে করেন, গত 10 বছরের নির্যাতন নিপীড়নের ফলে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। বিএনপির অতি আত্মবিশ্বাস নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেমনটা দেখা গিয়েছিল 1991 সালে। তখন আওয়ামী লীগ ধরেই নিয়েছিল তারা জিতবে, কিন্তু বিএনপি অবিশ্বাস্যভাবে সর্বোচ্চ আসন পেয়ে জামায়াতের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসে। যদি জামায়াতে ইসলামী এই প্রবল ধারণার বিপরীতে একটি সমন্বিত প্রচারণা চালাতে পারে যে তারাই আসছে ক্ষমতায় এবং এই প্রচারণা সারা দেশে ছড়িয়ে দিতে পারে, তাহলে বিএনপির জয় সম্পর্কে গঠিত প্রবল জনমতের প্রভাব থেকে জামায়াত অনেকটা রক্ষা পেতে পারে। নাম্বার 4, সেন্ট্রিস্ট পলিটিক্স। বিএনপির রাজনীতি মূলত একটি সেন্ট্রিক পলিটিক্স। তারা এক ধরনের কেন্দ্রিক অবস্থানে থাকে, মানে তারা ডানেও যায় না, বামেও যায় না, সোজা মাঝখানে থাকে। খালেদা জিয়া একবার বলেছিলেন, আমরা যারা ডানে আছে তাদের বামে, আর যারা বামে আছে তাদের ডানে। বিএনপি যেহেতু একটি বড় দল, তারা ডান ও বাম উভয় মতাদর্শীদের একত্র করে একসাথে চলতে পারে, যেটা অনেক ছোট দলের পক্ষে সম্ভব নয়। যেমন এনসিপির মতো কোনো দল যদি ইসলামপন্থীদের সঙ্গে জোট করে, তখন তাদের মূল রাজনৈতিক ধারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আবার তারা যদি বামদের সঙ্গে একীভূত হয়, তখনও তাদের রাজনৈতিক চিন্তার সামঞ্জস্য প্রশ্নের মুখে পড়ে। কিন্তু বিএনপি একটি বিশাল পুকুরের মতো, এক পাশের ঢেউ আরেক পাশে প্রভাব ফেলে না। তারা একই সাথে ইসলামপন্থী এবং বামপন্থীদেরকে একই ছাতার নিচে আনতে সক্ষম। এটা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক সুবিধা। যদি বিএনপি 2-1টি ইসলামিক দলের সঙ্গে জোট গঠন করতে পারে, তাহলে তারা ইসলামপন্থী জনগণের ভোট আকর্ষণ করতে পারবে। আবার একই সময়ে বিএনপির যেহেতু একটি কেন্দ্রিক ইমেজ আছে, এই ইমেজ ব্যবহার করে তারা শহুরে মধ্যবিত্ত শ্রেণী এবং যারা নিজেদের সেকুলার দাবি করেন তাদেরও ভোট পেতে পারে। বিএনপির এই সুবিধাটা অন্য কোনো দলের নেই। যেমন জামায়াত উভয় দিকের ভোট একসাথে টানতে পারবে না। যদি তারা ট্র্যাডিশনাল ইসলামিক দলের সাথে জোট করে, তাহলে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর ভোট হারাবে, তারা মুখ ফিরিয়ে নেবে। আবার জামায়াত যদি অতিরিক্ত মডারেট হয়ে যায়, তাহলে ইসলামপন্থীদের কাছ থেকে ফতোয়ার শিকার হবে। তখন প্রশ্ন উঠবে, জামায়াত পরিপূর্ণ ইসলামী আদর্শ ধরে রেখেছে কিনা। এই উদাহরণ দেখা গিয়েছিল যখন জামায়াতের আমির বলেছিলেন, নারীদের পর্দা নিয়ে তারা জোর করবে না,
নারীরা যেভাবে চাইবে সেভাবেই চলবে। এই বক্তব্য মডারেটদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও ইসলামপন্থীদের কাছ থেকে সমালোচনার শিকার হয়। জামায়াতের জন্য এই পরিস্থিতি সামাল দিতে হলে কৌশলী হতে হবে। বৃহৎ ইসলামী ঐক্য গঠনের চেষ্টা না করে বরং শরিক হিসেবে দুই একটি ইসলামীপন্থী দল নিয়ে আবার কিছু সেন্ট্রিক দলের সঙ্গে জোট গঠন করে তারা যদি এগোতে পারে, তাহলে তারা বিএনপির এই সেন্ট্রিক রাজনৈতিক অবস্থানের কিছুটা অংশীদার হতে পারবে এবং শহুরে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভোট নিজেদের দিকে টানতে পারবে। নাম্বার 3, নন ক্যাডার সংগঠন। বিএনপি একটি নন ক্যাডার সংগঠন। বিএনপির নেতৃত্বে এগিয়ে যেতে হলে কোনো পরীক্ষায় পাশ করতে হয় না বা বই পুস্তক পড়ে প্রস্তুতি নিতে হয় না। যে কেউ যে কোনো সময়ে বিএনপিতে যোগ দিতে এগিয়ে যেতে পারে। এই কারণে জামায়াতের তুলনায় বিএনপির সংগঠন অনেক বেশি ভাইব্রেন্ট এবং প্রাণচাঞ্চল্যে ভরপুর। ধরুন আপনি যদি বিএনপি করতে চান, তাহলে আপনি কালকেই বিএনপিতে যোগ দিতে পারবেন। যদি আপনি লবিং করতে পারেন বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচিত থাকেন, তাহলে পরদিনই আপনি কোনো পদ পেয়ে যেতে পারেন। এই দিক থেকে বিএনপির সংগঠন অনেক ফ্লেক্সিবল। এই কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শত চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি। 1/11-এর সময়ও বিএনপি ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। এক নেতা যদি দল ছেড়ে চলে যায়, তখন সঙ্গে সঙ্গে আরেকজন এসে সেই জায়গাটা পূরণ করে দিতে পারে। এই দিক থেকে জামায়াত ইসলামের একটি সীমাবদ্ধতা রয়েছে। জামায়াতে যোগ দিতে চাইলে আপনাকে একদম নিচ থেকে শুরু করতে হবে। সরাসরি উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব না। প্রথমে একজন কর্মী হিসেবে যোগ দিতে হবে এবং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যা অনেকটাই সময় সাপেক্ষ। জামায়াতের এই ক্যাডার ভিত্তিক সংগঠনের সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। সুবিধা হলো নিয়ন্ত্রণ সহজ, অসুবিধা হলো সংগঠনের দ্রুত বিস্তার সম্ভব নয়। অন্যদিকে বিএনপি যেহেতু ক্যাডার ভিত্তিক নয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হলেও সংগঠনের বিস্তার অনেক বেশি দ্রুত হয়। এই সংগঠনের স্ট্রাকচার বিএনপিকে আগামী নির্বাচনে সুবিধা দিতে পারে। উদাহরণস্বরূপ, যেখানে জামায়াতকে তাদের নির্বাচনী কমিটি করতে হলে কেবল নিজেদের দীর্ঘদিনের সংগঠনের লোকদেরই রাখতে হবে, বাইরের কাউকে সহজে যুক্ত করতে পারবে না, সেখানে বিএনপি খুব সহজে এবং দ্রুত বাইরের লোকজনকে সংগঠনের মধ্যে এনে সক্রিয় করে তুলতে পারবে। ফলে তারা রাতারাতি বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তার করতে পারবে, যা জামায়াতের পক্ষে কঠিন। এটি বিএনপির জন্য নির্বাচনী কৌশলে বড় একটি সুবিধা হিসেবে কাজ করবে। জামায়াত যদি দলের গঠনতন্ত্র দ্রুত সংশোধন করে একটা নন ক্যাডার উইং তৈরি করতে পারে, তাহলে হয়তো এই পরিস্থিতি সামাল দিতে পারবে। নাম্বার 2, শক্তিশালী প্রার্থী। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এটি হতে পারে সবচেয়ে ডেডলি অস্ত্র, কারণ বিএনপির সংগঠন এবং কেন্দ্রীয় নেতারা জামায়াতের তুলনায় স্থানীয় রাজনীতিতে ও প্রভাব বিস্তারে অনেক বেশি শক্তিশালী। এটা অস্বীকার করার উপায় নেই। জামায়াত এমন একটি সংগঠন যেখানে নেতা তৈরি হয় ধাপে ধাপে, সংগঠনের আনুগত্যের মাধ্যমে, এবং তারা সাধারণত দলের বাইরের কাউকে এমপি নির্বাচনের জন্য মনোনয়ন দেয় না। অথচ বিএনপির ক্ষেত্রে নেতা তৈরি হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট নীতিতে। যেহেতু এটি একটি নন ক্যাডার সংগঠন, এখানে দলীয় কোন্দল, মারামারি, এমনকি খুনোখুনিও হয়। এই প্রতিকূলতা অতিক্রম করে যারা টিকে থাকে তারাই সামনে এগিয়ে যায়। এইভাবে একটা প্রাকৃতিক ফিল্টার তৈরি হয়, যেখানে সবচেয়ে ধূর্ত, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী এবং যিনি জনগণকে সবচেয়ে বেশি ম্যানেজ করতে পারেন, তিনিই নেতা হিসেবে টিকে থাকেন। প্রার্থিতার ক্ষেত্রেও বিএনপির নেতাদের অনেক চড়াই উতরায় পেরিয়ে আসতে হয়। প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রত্যাশী থাকেন। তাদের মধ্যে যে শক্তিমত্তার মাধ্যমে ম্যানেজ করতে পারে, তিনিই মনোনয়ন পান। অর্থাৎ তারা আগে থেকেই এক প্রকার নির্বাচনী প্রতিযোগিতা করে উঠে আসেন। অন্যদিকে জামায়াত ইসলামীতে এই প্রতিযোগিতামূলক মনোনয়ন প্রক্রিয়া নেই। এটি একটি বড় ফারাক। ফলে বিএনপির মনোনীত প্রার্থীরা অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি যুদ্ধ পরীক্ষিত। এমন প্রার্থীদের সামনে জামায়াতের শিক্ষিত, শৃঙ্খলা পরায়ণ নেতারা, যারা দলে থেকে পড়াশোনা করে নেতৃত্বে এসেছেন, তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তারা রাজনীতির নোংরা দিকটায় জড়িত নন, ফলে তাদের জন্য এই মাঠ অনেক কঠিন। এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী যদি সংগঠনের ভেতর থেকে এমন নেতাদের খুঁজে বের করে আনে যাদের নেতৃত্ব গুণ আছে, যদিও তাদের সাংগঠনিক মান বা দলীয় অবস্থান দুর্বল, তাহলে হয়তো অনেকটাই সামলে নিতে পারবে। যদি সঠিক প্রার্থী বাছাই করে সামনে এগিয়ে দিতে পারে, তাহলে হয়তো জামায়াত বিএনপির শক্তিশালী প্রার্থীদের মোকাবিলা করতে পারবে। নাম্বার 1, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ইমেজ। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাসেট, যা ভোটের মাঠে সবচেয়ে বেশি ভোট আকর্ষণ করবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ইমেজ।
জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। সকল বিতর্কের ঊর্ধ্বে থাকা তার ইমেজ বাংলাদেশিদের মনে দেশপ্রেমের এক প্রবল ধারণা তৈরি করেছে। তার জাতীয়তাবাদী রাজনীতি বর্তমান প্রজন্মের দেশপন্থী রাজনৈতিক চিন্তার সাথে পুরোপুরি মিলে যায়। জিয়াউর রহমানের নামে কোনো দুর্নীতি বা অনিয়মের রেকর্ড নেই, বরং তার সেই বিখ্যাত ভাঙা সুটকেসের গল্প, আরাফার ময়দানে নিম গাছ লাগানোর ঘটনা, সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ, বাংলাদেশের গার্মেন্টস খাতের ভিত্তি স্থাপন এবং শ্রমশক্তিকে বিদেশে রপ্তানির উদ্যোগ, গ্রামে গ্রামে খাল কাটার কর্মসূচি, এসবই বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের ইতিহাস, যিনি দীর্ঘদিন জেলে থেকেও ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। এই আপোষহীনতার ইমেজ আগামী নির্বাচনে ভোটের হিসাব ওলটপালট করে দিতে পারে। যদি খালেদা জিয়া সরাসরি বিএনপির পক্ষে ভোট চান এবং বিএনপি যদি জিয়াউর রহমানের আদর্শকে সামনে নিয়ে আসে, তাহলে সেটা ভোটের মাঠে বিশাল পরিবর্তন নিয়ে আসবে। তবে এই ক্ষেত্রে জামায়াত ইসলামী যদি খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে সব বিতর্কের ঊর্ধ্বে নিয়ে গিয়ে জাতীয় সম্পদ হিসেবে ট্রিট করতে শুরু করে, তাহলে বিএনপি এককভাবে জিয়াউর রহমানের লিগাসিকে নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবে না। এছাড়াও জামায়াত ইসলামী বর্তমান বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত প্রমাণ করতে পারে। জিয়াউর রহমানের জনকল্যাণের রাজনীতির সাথে আজকের বিএনপির চাঁদাবাজি, দখলদারি আর মাস্তানির রাজনীতির পার্থক্য দেখিয়ে দিতে পারলে ভোটের মাঠে ভিন্ন বার্তা যেতে পারে। জামাত যদি প্রমাণ করতে পারে বিএনপি কেবলমাত্র ভোটের স্বার্থে জিয়ার ইমেজকে ব্যবহার করছে এবং আদর্শিকভাবে আর সংযুক্ত নয়, তাহলে তারা এই জায়গাটিতে একটি কৌশলগত পাল্টা আঘাত হানতে পারবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জেন্ড্রিক পলিটিক্যাল অ্যানালাইসিস টিমের আগামী পর্বে আমরা দেখব একটি বৃহৎ ইসলামী জোট গঠিত হলে কার লাভ হবে। বৃহৎ ইসলামী জোট হলে কি জামায়াত ইসলাম লাভবান হবে, নাকি উল্টোভাবে এটা বিএনপিকে আরো বেশি সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে? সেই গুরুত্বপূর্ণ পর্বটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।